प्रोजेक्ट की आखिर है क्या? परिवर्तन सृष्टि का नियम है और प्रोजेक्ट के उसका प्रमाण। नमस्कार, আমি অমরেন্দ্র। আমার গ্রিন ডায়েরি চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে কালকি 2898 এডি, নাগ অশ্বিনজির ডিরেকশনে সিনেমা, মাইথোলজিক্যাল অ্যাসপেক্টের ওপরে তৈরি এই সিনেমার ট্রেলার টিজার যারা দেখেছেন তাদের এইটুকু পরিষ্কার হয়েছে অশ্বত্থামা আর 10 অবতারের শেষ অবতার, দশম অবতারকে নিয়ে, কল্কি অবতারকে নিয়ে এই সিনেমা। এইটুকু আপনারা সবাই যারা সিনেমা দেখতে ভালোবাসেন, ট্রেলার টিজারকে নিয়ে আলোচনা করেন, একটু দেখে নিয়ে তবে সিনেমা দেখতে যান, তাদের কাছে পরিষ্কার। তবে এই সিনেমাটা তাদের জন্য ভালো লাগবে না যারা ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে খুব একটা বিশ্বাসী নয়, ওগুলো সব গল্প কথা বা ওগুলো কুসংস্কার, এই ধরনের যারা মতবাদ নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই সিনেমা নয়। তবে হ্যাঁ, যারা শুধু সিনেমা দেখতে ভালোবাসেন, সিনেমার অনেক কারিগরি, ভিএফএক্স, বিজিএম, ডিরেকশনাল অ্যাসপেক্ট, অভিনয়, এইসব যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই এই সিনেমাটা দেখার মতো। বাদ দিয়ে দিলেন সেই আধ্যাত্মিকতা বা মাইথোলজিক্যাল অ্যাসপেক্টগুলো বাদই দিয়ে রাখলেন, তাতে কোনো অসুবিধা দাঁড়াবে না, তাতেও আপনাদের সিনেমাটা ভালো লাগা উচিত। এই সিনেমাটায় একেবারে শুরুতে যখন টাইটেল দেখানো হয়, ওই ক্রিউ কাস্টের ব্যাপারটা থাকে, তখন দেখানোর সময় আমরা মহাভারতের বেশ কিছু দৃশ্য ভিএফএক্স বা এআই এর মাধ্যমে দেখি। সেখানে অশ্বত্থামা চরিত্র সবাই জানেন যে অমিতাভ বচ্চন অভিনয় করছেন, কিন্তু সেই জায়গায় ওই এআই দ্বারা প্রস্তুত অমিতাভ বচ্চনের একটা অল্প বয়সী অবয়ব তৈরি করে শ্রীকৃষ্ণের সঙ্গে কথোপকথন বা সামান্য একটু যুদ্ধকালীন পরিস্থিতি কুরুক্ষেত্রের, সেগুলো দেখানো হয়। পরবর্তী সময় অর্জুনকেও দেখানো হয়, কর্ণকেও একটুখানি দেখানো হয়, কে বড় যোদ্ধা কে ছোট যোদ্ধা, এগুলো আসছে তো গল্পের ভেতরের সব বিষয়। কিন্তু ওই মহাভারতের দৃশ্যটুকু দেখে অনেকের ভালো লাগবে, আর যারা ছোটবেলায় টিভিতে মহাভারত দেখেছেন বা সম্প্রতি অন্যান্য চ্যানেলে মহাভারত দেখেছেন, তাদের কাছে তো খুব ভালো লাগবে যে এই দৃশ্যগুলো আরেকবার নাগ অশ্বিনজি তার মতো করে বড় পর্দায় দেখার সুযোগ করে দিলেন। তাদের জন্য তো একটা স্পেশাল ভালো লাগা নিশ্চয়ই করে কাজ করবে। এখানে প্রধান চরিত্র আবারও বলছি অমিতাভ বচ্চন, 80 বছর পার হয়ে গেছে। এই মানুষটা কি করতে না পারে সেটার একটা পরিসংখ্যান তৈরি করতে হবে। যতক্ষণ ছবিতে দেখা গেল ততক্ষণ অসাধারণ, সেই গুরুগম্ভীর আওয়াজে তার হল কাঁপানো একটা যে বিষয় আমরা যেটা একেবারে শুরুর দিক থেকেই তার মধ্যে পেয়েছি, তার ছবিতে পেয়েছি, সেটা আবার নতুন করে পাবেন। দৃশ্যায়ন খুবই সুন্দর। প্রথম অর্ধে শুরুর দিকটা একটু বিক্ষিপ্ত, এবং প্রভাসকে যে দেখানো হয়েছে শুরু থেকে, সেখানে প্রভাসের প্রয়োজনীয়তা এবং প্রভাস কোথায় গিয়ে শেষ করবে এইটা ঠিক ধরা যাওয়াটা ঠিক না, তবে এইটা ঠিক পরিষ্কার হচ্ছে না, এবং প্রভাস কতটুকু প্রয়োজন সেই দৃশ্যগুলোর মধ্যে সেটা একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করছিল। এটা নেগেটিভ সাইড বলবো না, এটা প্রথমে হলে ঢুকে হয় না, সিনেমা নিয়ে একটা বড় আশা করে বসে থাকা হয়, তো কমার্শিয়াল সিনেমা মূলত, তা ওই রকম ভাবনা নিয়ে বসলে প্রথম অর্ধটা বড় মোনোটোনাস লেগেছে, এক এক সময় মনে হচ্ছে আর ভাল লাগছে না। অকারণে কিছু কমেডি সিন তৈরি করা হয়েছে যেগুলো এই সিনেমার যে গুরুগম্ভীর একটা ওয়েট আছে, যেটা একটা ডিগনিটি আছে, সেটাকে আমার মনে হয় কোথাও ক্ষুণ্ণ করেছেন। নাগ অশ্বিনজি মাইথোলজিক্যাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বেশি ভালো করে ট্রিটমেন্ট দিতে পেরেছেন, কিন্তু বাকি জায়গাগুলোকে বেশ কিছু জায়গা মনে হচ্ছে ওই হলিউডের অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে মানে কপি করা এক ধরনের। তবে প্রয়োজনে বেশ কিছু বছর এগিয়ে গিয়ে শহর দেখানো হচ্ছে, যেই শহরে ইট কাঠ পাথর ছাড়া আর কিছু নেই, জল নেই, সবুজ নেই, কিচ্ছু নেই, প্রাণ নেই। একটা ছোট্ট গুল্ম বা একটা লতা হলেও সেটাও বাঁচে না, জল নেই যেহেতু, অক্সিজেনটুকুও নেই। মানুষকে বেঁচে থাকতে গেলে সেখানে অক্সিজেন মাস্ক আজকের দিনের মতন করে মুখে লাগিয়ে চলতে হচ্ছে, কিন্তু বাইরে প্রচণ্ড ধুলো, পলিউশন, সেগুলো দেখে বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে। মানে ভালো করে দৃশ্যগুলো দেখলে মনে হবে আপনাদেরও কষ্ট হবে, যেন দম আটকে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আর শুধু অনাস্থা, অবিশ্বাস, মারামারি, এবং ওই যে শহরটাকে দেখানো হচ্ছে, সেই শহরটার অন্তরালে আরেকটি স্বর্গ লুকিয়ে আছে, যেটা অ্যাকচুয়ালি পৃথিবী। সেখানে সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, ফল আছে, লতা পাতা সব আছে। তা সেইখানটায় মূলত এটাকে একটা কমপ্লেক্স বলা হয়েছে শহরটাকে। সেই কমপ্লেক্সটার মানে
ওই শহরের স্পেশাল এরিয়া সেই কমপ্লেক্সটায় পৌঁছাতে গেলে একজন সুপ্রিমো রয়েছেন, তিনি যদি বলেন তা তিনি কিছু পয়েন্টস দেন কাজের ওপরে, তার যেটা চাহিদা সেই কাজগুলো যদি আপনি করে দিতে পারেন তাহলে কিছু পয়েন্টস পাবেন, সেই পয়েন্টসের ভিত্তিতে ওইখানে পৌঁছাতে পারবেন। কমপ্লেক্সের ভেতরের ওই জগৎটায় আপনি যেতে পারবেন, যেখানে খুলে একটু নিঃশ্বাস নিতে পারবেন, একটু জল নিয়ে মুখে হাতে দিতে পারবেন। মানে এরকম একটা কন্ডিশনে পৃথিবীতে মানুষ বাস করছে। ওই যে প্রথমে বললাম একটি ডায়লগ বারবার করে রিপিটেডলি বলা হচ্ছে যে সচ আর বিশ্বাস মে বহুত বড়ি অন্তর হ্যায়। ওই যে পার্থক্যটা সেটা কিভাবে পাল্টে দেওয়া যায়, সত্যি আর বিশ্বাস এই দুটোকে একত্র করা যায়, সেটাই কিন্তু এই সিনেমার প্রচেষ্টা। সিনেমার একটি বিশেষ চরিত্র মানে ওই সুপ্রিমো চরিত্রে অভিনয় করেছেন কমল হাসানজি। কমল হাসানজির যে সারা সিনেমা জুড়ে অভিনয়ের মানে সুযোগ পেয়েছেন তা নয়, মাত্র 2টি দৃশ্য। আমি এই কারণে ওনার কথাটা সবার প্রথমে বলবো যে ওই 2টো দৃশ্যের জন্য উনি যে এই সিনেমাটায় রইলেন, এটা কিন্তু সত্যি কথা একটা ভালো লাগার জায়গা যে ওনার মতন একজন মানে সুপারস্টার এই বয়সেও ওই 2টো দৃশ্যকেও গুরুত্ব দেন। 2টো দৃশ্যকেই একেবারে ফাটিয়ে দিয়েছেন। একটা দৃশ্য থেকে আর একটা দৃশ্য যখন আমরা যাব তখন ওই ট্রান্সফরমেশনটা দেখলে আর অভিনয়ের সেই এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ টোটালটা দেখে, এবং পাশাপাশি এই নতুন প্রযুক্তি, মানে এটা ফিউচারিস্টিক ব্যাপার তো, ভবিষ্যতের কথা বলছে, তাই সবটা মিলিয়ে একটা অন্য মাত্রা এনে দিয়েছে কমল হাসান। আর রইল অশ্বত্থামা মানে অমিতাভ বচ্চন। বিশ্বাস এখনো অশ্বত্থামা জীবিত। কল্কি অবতার এসে পৌঁছালে পৃথিবীতে, তার অবতরণ হলে, তাকে ইন্ট্রোডিউস করে দিয়ে পৃথিবীর মানুষের সঙ্গে তবে তার ইচ্ছা মৃত্যুর সময় আসবে। তখন তিনি এই এতগুলো যুগ থাকার পরে আমাদের পৃথিবী ছেড়ে চলে যাবেন। আর যে ওই শুরুতেই শ্রীকৃষ্ণের সঙ্গে অশ্বত্থামার ইয়াং বয়সের যে বার্তালাপ দেখা যায়, তখন শিবমানি তার মাথা থেকে খুলে নেয়, এটা ট্রেলারে দেখেছি আমরা। ওই শিবমানিটা কিন্তু পড়ে যায়, হারিয়ে যায়। ওটাই ঘুরে ঘুরে যখন তার কাছে আসে তখন আবার নতুন করে সে তার যৌবন হয়তো ফিরে পায় না বাহ্যিক শরীর দর্শনে, কিন্তু অন্তর থেকে তিনি যে একজন যোদ্ধা, সেই জোরটা, মানসিক জোরটা, সেটা ফিরে পান। আর এইটা নিয়েই এই সিনেমাটা। আর বেশি বললে আবার স্পয়লার হয়, বেশি বলছি না, যেটা ট্রেলারে দেখেছি সেইটাকেই কন্টিনিউ করব। একটি বাচ্চাকে দেখেছেন আপনারা ট্রেলারে, সেই বাচ্চাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটাও বলবো না। আর প্রভাসকে প্রয়োজন অতটুকুই যেটা সেকেন্ড হাফে দেখানো হয়েছে। প্রভাসের এইখানে থাকার গুরুত্ব একটাই, আমি যেটা মনে করি কমার্শিয়াল পারপাস, যাতে প্রভাস থাকা মানে সাউথ ইন্ডিয়ান সিনেমায় একটা অনেক বড় মার্কেট, আর বিশেষ করে অর্থটা তাড়াতাড়ি উঠে আসে। এইটা কারণটা ছাড়া প্রভাস খুব জরুরি প্রথম অর্ধে ছিলেন না। বেশ কিছু কমেডি যেটা ওয়ার্ক করেনি বললেই চলবে, হাসি পাবে কিন্তু প্রশ্ন জাগবে কেন। শুরুতেই একটা দৃশ্যে মারামারি, সেটা কতটা প্রয়োজন, সেটা ওই গল্পের তাগিদে কতটা প্রভাসকে দরকার লাগছে, সেটা একটা প্রশ্ন। দিশা পাঠানি রয়েছেন, ছলচাতুরি করে সেই যে ওই কমপ্লেক্সে পৌঁছে যাওয়া, সেই একটা বহির্বিশ্বে চলে যাওয়া যেখানে স্বর্গের মতো সুন্দর সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, যেটা আমি আগে বললাম। দিশা পাঠানিকে নিয়ে প্রভাসের সেখানে পৌঁছে যাওয়া, সেখানে দিশা পাঠানির অহেতুক স্বল্প বসনা হওয়া, শরীর প্রদর্শন করা, এইটা ঠিক এই গল্পের ওয়েট আছে না, সেই ডিগনিটিটাকে নষ্ট করে দিচ্ছে। আমি তো এইটাই বলবো বারবার করে যে ডিরেক্টর নাগ অশ্বিন, উনি চেষ্টা করেছেন খুব সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করতে। সিনেমাটা নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু এই জায়গাগুলো থেকে যেখানে মাইথোলজিক্যাল জায়গাগুলো আসছে, সেই জায়গাগুলো উনি বেশি ভালো বিল্ড আপ করেছেন। আর বাকি জায়গাগুলোতে খামতি বলবো না, কিন্তু অপ্রয়োজনীয়তা রয়েছে। সিনেমাটি পুরোপুরি 3 ঘন্টার, সিনেমাটি পারলে 2 ঘন্টা 20 থেকে 2.5 ঘন্টার মধ্যে নামিয়ে আনা যেত, কেননা মানুষ বড় চঞ্চল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। অতটা আগেকার দিনের মতন 3 ঘন্টা বা 3.25 ঘন্টার সিনেমা দেখার মতন ধৈর্য মানুষের মধ্যে এখন নেই। সেই কারণে হলের এদিক ওদিক থেকে মাঝে মাঝেই এই জিনিসটা আসছিল। ওটার কারণই হচ্ছে আননেসেসারি লেন্দি করে দেওয়া। আর ওই কিছু বিদেশি প্রযুক্তি এমনভাবে তাড়া করে বেরাচ্ছে যে এক এক সময় মনে হচ্ছে আরে এই আর দরকার নেই, এবার থাম বাবা, এই এত
ওই প্রযুক্তি দেখিয়ে এতটা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। বিশেষ করে যতক্ষণ পর্দা জুড়ে অমিতাভ বচ্চন ছিলেন ততক্ষণ কোনো প্রয়োজন ছিল না। কমপ্লেক্সের খুব মর্যাদাপূর্ণ চরিত্র হচ্ছে জেনারেল, সেই জেনারেলের চরিত্র অভিনয় করেছেন আমাদের বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতবাবুকে দেখে কিন্তু খুব ভালো লাগবে, আপনাদের বাঙালি হিসাবে গর্বিত হবেন। তবে হিন্দিতে এই সিনেমাটা না দেখার থেকে মনে হয় তামিল তেলেগু মানে অরিজিনাল যেটা ল্যাঙ্গুয়েজে শ্যুট করা হয়েছে তাতে দেখাই বেশি শ্রেয় হবে, কেননা কোথাও যেন ভাষাটা অসুবিধা করছে। একেবারে শেষ 20-25 মিনিট সেইটা কিন্তু মনে হবে আরেকটু কিছু হবে এবং একটা ইঙ্গিত আছে এটার পার্ট 2 আসতে পারে। কল্কি অবতারের প্রয়োজন কখন আসবে? যারা আমরা মাইথোলজি নিয়ে একটু ঘাটাঘাটি করেছি, সামান্য শুনেছি বড়দের থেকে, দাদু ঠাকুমার থেকে, যে কল্কি অবতার তখনই আসবেন যখন অন্যায় অবিচারে সারা পৃথিবী ছেয়ে যাবে, তখন কল্কি অবতার অবতীর্ণ হবে ধরাধামে এবং তার কাজ হবে সমস্ত অন্যায় অবিচার সমস্ত কিছু পৃথিবী থেকে সেগুলোকে সরিয়ে দিয়ে আবার নতুন যুগের সূচনা করে তারপরে তিনি তার কাজ শেষ করবেন। আর তাকে ইন্ট্রোডিউস কে করে যাবে? কেননা যে কোনো অবতারকে একজনের ইন্ট্রোডিউসার লাগে, তাই ইন্ট্রোডিউসার হচ্ছেন অশ্বত্থামা। আর এখানে আমরা দীপিকা পাড়ুকোনকে পাবো। দীপিকার অভিনয় নিয়ে এখানে নতুন করে কিছু বলার নেই, অসাধারণ একটা গর্ভবতী মায়ের অভিনয় করবেন, যেখানে দেখানো হচ্ছে যে প্রচুর নারীকে একটা জায়গায় রাখা হয়েছে যেখানে গর্ভদান করা হয়। সম্ভবত কল্কি অবতারের জন্মদাত্রী হিসাবে দীপিকা পাড়ুকোনকে আমরা পাবো এবং ওই দীপিকা পাড়ুকোনকে একটা প্রদেশ সম্পূর্ণ মা রূপে মেনে নেবে এবং অশ্বত্থামা এত বয়সে এত যুগ ধরে বেঁচে থাকার পরেও তিনিও মা বলে ডাকবেন এবং নত হবেন তার কাছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো দেখতে গেলে আপনাদের হলে নিশ্চয়ই করে যেতে হবে। এখানে গঙ্গা নদী শুকিয়ে গেছে সেটা দেখানো হয়েছে, কাশী ধাম সেটা একটা কাশী শহর হয়ে গেছে যেটা শুধুমাত্র ইট কাঠ পাথর আর পলিউশনে ভর্তি, যেখানে কৃত্রিমভাবে সবাই অক্সিজেন নিয়ে চলে। তা এরকম একটা প্রদেশ দেখানো হয়েছে। আবার নতুন করে সেই কাশীধামের মাহাত্ম্যকে ফিরিয়ে আনবার জন্যই অশ্বত্থামার প্রয়োজন, কল্কি অবতারের প্রয়োজন। কাশী শহরকে নিয়ে দুটি ডায়লগ আছে, পৃথিবীর সবথেকে প্রথম শহর কাশী, আবার আরেকজন বলছেন পৃথিবীর সবথেকে অন্তিম শহর কাশী। তাই সব কিছু মিলিয়ে সিনেমাটা একটা অন্য মাত্রা পেয়েছে। আশা করি আপনারা সবাই সিনেমাটা দেখবেন। আমি তো বলবো নিশ্চয়ই করে সিনেমাটি দেখবেন, বিশেষ করে অমিতাভ বচ্চনকে দেখতে যাবেন, কেননা 80 বছরের উপরে এসে তিনি যে অভিনয়টা করলেন আর তার যা বডি ল্যাঙ্গুয়েজ আর বিশেষ করে ফাইটিং সিন, এই সব মিলিয়ে কিন্তু একেবারে অমিতাভ বচ্চন আর কমল হাসানকে দেখবার জন্য বিশেষ করে এই সিনেমাটা দেখা উচিত। আর বেশি কিছু বলবো না, আবার বেশ কিছুদিন সিনেমাটা চলুক, তারপরে ব্যাখ্যা করা যাবে মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে বা সিনেমার অন্যান্য পর্যায়গুলো নিয়ে। আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।